রোহিঙ্গা অনুপ্রবেশের ৮ বছর পূর্তিতে পশ্চিমা বিশ্বের ১১টি দেশ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং ১১টি দেশের বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীরা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাবাসনের সম্ভাব্য পথ খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এখনও সীমান্ত পেরিয়ে বাস্তুচ্যুতি অব্যাহত রয়েছে। মিয়ানমারে এমন পরিস্থিতি বিরাজ করছে না যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায় নিরাপদে সম্মানের সাথে স্থায়ীভাবে সেখানে ফিরে যেতে পারে। তাহলে প্রত্যাবাসন কি অনিশ্চিত? এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে অনিশ্চিত। কেন আমি বলছি অনিশ্চিত? কারণ হলো আনলেস ওখানে একটা সিকিউরিটি সিচুয়েশন যদি তৈরি না হয়, আমরা যেটা চাই যে একটা সাস্টেইনেবল রিপেট্রিয়েশন, এই সাস্টেইনেবল রিপেট্রিয়েশনটা হবে না। অর্থাৎ তারা যাবে, আবার অত্যাচারিত হবে এবং আবার ফেরত চলে আসবে। ওয়েস্ট যেটা বলে যে ইট হ্যাজ টু বি ভলান্টারি, অর্থাৎ নিজের থেকে উদ্যোগী হয়ে তারা যেতে রাজি আছে, তাদেরকে জোর করে পাঠানো যাবে না, এবং জোর করে পাঠানো গেলে এটা সাস্টেনেবল রিপেট্রিশন কখনোই হবে না। মিয়ানমারে বর্তমানে যে অবস্থা আছে, অর্থাৎ রাখাইন স্টেটে যে অবস্থা আছে, সেখানে যে জায়গা, এই জায়গাটা মিয়ানমারের মূল কর্তৃপক্ষ, যাদেরকে রেকগনাইজড কর্তৃপক্ষ তাতমাদাও, তাদের নিয়ন্ত্রণে আবার এই জায়গাটুকু নাই। কার নিয়ন্ত্রণে আছে? আরাকান আর্মি। আরাকান আর্মি ইজ এ নন স্টেট স্টেক হোল্ডার্স, তাদের রেকগনিশন নাই। সো তার সাথে যখনই বাংলাদেশ একটা যোগাযোগ করার চেষ্টা করেছিল, তখন কিন্তু আমাদের যে হাই কমিশনার যে ছিলেন তাকে ফেরত পাঠিয়েছে, যে ডিএ ছিলেন সেই ডিএকেও তারা ফেরত পাঠিয়েছেন। এইটা হলো দ্যাট মিনস এদের খুব সেন্সিটিভ অ্যাবাউট দিস ম্যাটার, যে আমি এই দেশের শাসন করছি আর আপনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করছেন। সো এইটা যোগাযোগ করলে তারা সহজভাবে এটা নেয়ার কথা না বলেই এই সিগন্যালটা দিয়েছে বাই রিপেট্রিয়েটিং, অথবা তাদেরকে উইথড্র করতে আমরা বাধ্য হয়েছে। সো ফলে মিয়ানমারের বর্তমানের যে অবস্থা, প্রশাসনিক বলেন অথবা সিকিউরিটি সিচুয়েশন বলেন, এই দুটোর মধ্যে একটা জটিলতা আছে। বিসাইডস দিস এক্সটার্নাল বেশ কিছু স্টেক হোল্ডার্স আছে, এবং তার মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স হলো চায়না। চায়নার অনেক ধরনের ইন্টারেস্ট আছে ইন মিয়ানমার, যে ইন্টারেস্টের কারণে তাকে আগে কনভিন্স হতে হবে যে আমি রোহিঙ্গাকে যদি রাখাইনে নিয়ে আসি তাহলে আমার কী লাভ, অর্থাৎ চীনের কী লাভ, এইটা আগে তাকে বুঝতে হবে। তার যে সিমেকের যে পার্ট আছে, অর্থাৎ গ্যাস এবং তেলের যে লাইন আছে, তার কতটুকু সিকিউরিটি সে পাবে। সে যে অন্যান্য ইনভেস্টমেন্ট করেছে, কাইকপাওতে সে একটা ডিপসি পোর্ট করেছে, ওইখানে ইইজেড করেছে, সেই ইইজেডগুলো থাকবে কি থাকবে না সেটার একটা নিশ্চয়তা। তাতমাদাওয়ার সাথে তার যে কেমিস্ট্রি আছে, আরাকান আর্মির সাথে তার যে কেমিস্ট্রি আছে, এই সকল কিছু মিলে এক ধরনের পারসেপশন বা দৃষ্টিভঙ্গি তাদের তৈরি হয়। আবার চায়নার কাউন্টারে হলো ইন্ডিয়া আছে, তার যে কালাদান প্রজেক্ট আছে, তার কম্পিটিটর হিসাবে কালাদান প্রজেক্টকে সে কতটুকু অ্যাক্সেস দিবে থ্রু তাতমাদাও হোক অথবা আরাকান আর্মি। সো এইখানে এই চীন তার ইটসেলফ, এবং চীনের সাথে কাউন্টার হলো ইন্ডিয়ার ইন্টারেস্ট, এই কেমিস্ট্রিটাও আবার সহজ সমাধান হতে হবে। তার সাথে আবার বিআরআই এবং আইপিএস যদি আমি যোগ করি, অর্থাৎ ব্রিজ অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, চায়নার যে একটা এক্সপানশনিস্ট এক ধরনের স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজির এগেনস্টে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে ইউএস অ্যান্ড দ্য ওয়েস্ট, তারও এক ধরনের কম্পিটিশন আছে, যেটার আমরা আউটলুক দেখছি বা ডেসক্রিপশন বা প্রজেকশন দেখছি ইন মিয়ানমার। সো এস সাচ অনেক ধরনের জটিলতার কারণেও কিন্তু এই সেন্টেন্সটা আমি বলছি যে সকল প্রকার এক্সটার্নাল স্টেট এবং নন স্টেক হোল্ডারের একসাথে সিনক্রোনাইজড ওয়েতে যদি চাপ না দেওয়া হয়, মিয়ানমার কর্তৃপক্ষকে যদি বাধ্য করা না হয়, কর্তৃপক্ষের মধ্যে আবার আরাকান আর্মি এবং তাতমাদাও, তাদেরকে যদি বাধ্য করা না হয়, রোহিঙ্গা রিপেট্রিয়েশন ইজ এ ডিফিকাল্ট টাস্ক। এবং দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতি ও সমাজে কি প্রভাব ফেলতে পারে সে আলোচনায় ফিরতে চেয়ে পরবর্তী অংশে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।